ছাত্রছাত্রীরা, আজকে আমরা নতুন একটা অংশ পড়তে চলেছি। তোমরা মন দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমরা অর্গানিকে অনেক রিয়াকশান পড়ব এবং সেই রিয়াকশানে বিভিন্ন রকম রিয়েজেন্ট ইউজ করব। তো সেই রিয়েজেন্টগুলো প্রধানত তিন ধরনের হয়, একটা নিউক্লিওফিলিক, একটা ইলেকট্রোফিলিক অথবা র্যাডিক্যাল টাইপ। তো এই তিনটের মধ্যে সবচেয়ে প্রধান হচ্ছে নিউক্লিওফিলিক রিয়াকশান, এবং এই নিউক্লিওফাইল সম্বন্ধে আমাদের জানবো এবং তাদের স্ট্রেংথ কীভাবে নির্ণয় করে সেইটা আজকে আমরা শিখব। তো প্রথম দেখো, নিউক্লিওফাইল কাকে বলে। নিউক্লিওফাইল মানে একটা গ্রুপ অর অ্যাটম, একটা গ্রুপও হতে পারে, অ্যাটম হতে পারে, হুইচ কন্টেন্টস, তারা কি থাকে, আইদার নেগেটিভ চার্জ অর লোন পেয়ার। নেগেটিভ চার্জ মানেই কিন্তু লোন পেয়ার অফ ইলেকট্রন থাকবে এবং অ্যাফিনিটি অর্থাৎ আসক্তি থাকবে টুয়ার্ডস পজিটিভ চার্জ সেন্টার, তাদেরই বলবো আমরা নিউক্লিওফাইল। যেমন ধরো আমার এখানে যে কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছে, ধরো নেগেটিভ চার্জ কিছু নিউক্লিওফাইল, যেমন ধরো OH মাইনাস, NH2, এরা হচ্ছে গ্রুপ কন্টেন্টস নেগেটিভ চার্জ অর লোন পেয়ার অফ ইলেকট্রন। এখানে দেখো এরা হচ্ছে অ্যাটম, এদের মধ্যে নেগেটিভ চার্জ ইলেকট্রন আছে। ঠিক তেমনই হচ্ছে SH, CH3, MgBr, CN, SCN, এরকম অনেক নেগেটিভ চার্জ স্পিসিস আছে যারা হচ্ছে অ্যাক্ট অ্যাজ এ নিউক্লিওফাইল। আবার কিছু মলিকুল আছে, যেমন ধরো H2, অ্যামোনিয়া, H2S, এদের নেগেটিভ চার্জ নেই কিন্তু একটা লোন পেয়ার, ন্যূনতম একটি লোন পেয়ার ইলেকট্রন আছে যেটা তারা সহজেই দান করতে পারে, তাই এরা হচ্ছে নিউক্লিওফাইল। আর একটা কথা বলে রাখি, অ্যাকর্ডিং টু এমও থিওরি অর্থাৎ মলিকুলার অরবিটাল থিওরি, সর্বস্থ যে ইলেকট্রন অর্থাৎ হোমো, হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটালটাই কিন্তু দান করে, অর্থাৎ লোন পেয়ার ইলেকট্রনটা আছে হোমো অরবিটালে। এবার বলি নিউক্লিওফিলিসিটি জিনিসটা কি। নিউক্লিওফিলিসিটি মানে হচ্ছে রিঅ্যাক্টিভিটি পাওয়ার, অর্থাৎ একটা নিউক্লিওফাইল কি কতটা বেশি প্রবণতা দেখায় বিক্রিয়া করার জন্য, সেটাই হচ্ছে নিউক্লিওফিলিসিটি। অর এটা বলতে পারি যে এবিলিটি অর্থাৎ সক্ষমতা টু ফর্ম এ কোভ্যালেন্ট বন্ড উইথ কার্বন, কার্বনের সঙ্গে বন্ধন ঘটনের প্রবণতারই হচ্ছে তার নিউক্লিওফিলিসিটি, এইভাবেও আমরা ভাবতে পারি। তো নিউক্লিওফিলিসিটির সঙ্গে বেসিসিটি টার্মটা অনেকটা কাছাকাছি, সেখানেও কিন্তু মনে রাখবো যে লোন পেয়ার ইলেকট্রন থাকে এবং সেটা দান করে, কিন্তু একটা পার্থক্য আছে, সেটা বলি। নিউক্লিওফিলিসিটি কার্বনের সঙ্গে বন্ধন করার প্রবণতা, বেসিসিটি মানে কিন্তু হাইড্রোজেনের সঙ্গে বন্ধন করার প্রবণতা। অর্থাৎ উদাহরণ দেখো কয়েকটা, হলে বুঝতে পারবে। যেমন ধরো এখানে OH মাইনাস নিয়েছে, OH মাইনাস যখন একটা কার্বনে অ্যাটাক করছে, করে কোনো রিয়াকশন করে প্রোডাক্ট তৈরি করলো, এখানে OH মাইনাস একটা আছে নিউক্লিওফাইল। আবার OH মাইনাস যখন H প্লাস ধরবে, কোনো অ্যাসিডিক প্রোটন ধরলো করে জল তৈরি করছে, তখন একটা আছে বেস। ঠিক একইভাবে যদি আমি গ্রিগনার এজেন্টে যাই, RNGX, এই RNGX দেখো, এর RN যখন জলের সঙ্গে বিক্রিয়া করে বা কোনো অ্যালকোহল বা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে H ধরে অ্যালকেন তৈরি করে, তখন এটা একটা যে বেস। কিন্তু গ্রিগনার এজেন্ট যখন কার্বনের সঙ্গে বিক্রিয়া করে যখন কার্বন কার্বন বন্ড সৃষ্টি করলো, অর্থাৎ তখন তাকে বলবো আমরা নিউক্লিওফাইল। ঠিক আছে। আরও একটা টার্ম তোমাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে নিউক্লিওফিউজ। নিউক্লিওফিউজ মানে কোনো রাসায়নিক বিক্রিয়ায়, যেমন ধরো SN1 SN2 পড়েছো, কোনো নিউক্লিওফাইল বা নেগেটিভ চার্জ স্পিসিস যেটা বেরিয়ে যায়, অর্থাৎ লিভিং গ্রুপ যেটা বেরিয়ে যাচ্ছিল, সেই গ্রুপটাকে অনেক বলা হয় নিউক্লিওফিউজ। আচ্ছা, এবার শুরু করছি স্ট্রেংথ অফ নিউক্লিওফাইল, অর্থাৎ একটা নিউক্লিওফাইলের শক্তি কতটা বেশি বা কম সেটা আমরা কি করে নির্ণয় করব। প্রথমে শর্টকাটে বলি যে উইথ ইনক্রিজিং দ্য এবিলিটি অফ ইলেকট্রন পাওয়ার, অর্থাৎ ওই যে লোন পেয়ার ইলেকট্রন দান করার ক্ষমতা যার যত বেশি হবে, তার নিউক্লিওফিলিসিটি তত বেশি হবে। তো এটা খুব সহজভাবে বলা যায় যে উইথ গ্রেটার দ্য ইলেকট্রন ডেন্সিটি অন ডোনার অ্যাটম, মানে উইথ ইনক্রিজিং আর যত বেশি হবে ইলেকট্রন ডেন্সিটি দান করার ক্ষমতা যত বেশি হবে, তার নিউক্লিওফিলিসিটি তত বেশি হবে। তার কয়েকটা পয়েন্ট বলছি, ভালোভাবে মন দিয়ে শোনার চেষ্টা করো। প্রথম বলছি যে নেগেটিভ চার্জ স্পিসিস অন এ সেম ডোনার অ্যাটম, ধরো OH আর H2, ডোনার অ্যাটম দুক্ষেত্রেই অক্সিজেন, কিন্তু এখানে নিউট্রাল স্পিসিস OH মাইনাসটা হচ্ছে নেগেটিভ চার্জ স্পিসিস, তাই OH মাইনাসের নিউক্লিওফিলিসিটি বেশি। যদি অ্যামোনিয়া আর NH2 মাইনাসে যাও, এখানে নাইট্রোজেন, এতেও নাইট্রোজেন, কিন্তু এটা নেগেটিভ চার্জ স্পিসিস হওয়ার জন্য এর নিউক্লিওফিলিসিটি বেশি হবে দেন অ্যামোনিয়া। ঠিক একইভাবে এটাও। আরও একটা পয়েন্ট বলি, যেখানে দেখতে পাচ্ছি যে উইথ ইনক্রিজিং দ্য পোলারাইজিবিলিটি মানে হচ্ছে কি ধ্রুবায়িত হওয়ার প্রবণতা। ঠিক আছে, এটা কখন বেশি হবে না, যত চার্জ বেশি হবে এবং আকার যত বড় হবে, তত বেশি সে ডিফর্ম হতে পারে, অর্থাৎ বিকৃত হতে পারে, এবং তখন তার পোলারাইজিবিলিটি বেশি হবে। পোলারাইজিবিলিটি যত বেশি হবে,
বা এখানে বলতে পারি যে ডিক্রিজ ইন দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ ডোনার অ্যাটম অর্থাৎ দাতা পরমাণুর তড়িৎঋণাত্মকতা যত কম হবে নিউক্লিওফিলিসিটি তত বেশি হবে। তাহলে এক কথায় আকার যত বড়, চার্জ যত বেশি এবং তড়িৎঋণাত্মকতা যত কম নিউক্লিওফিলিসিটি তত বেশি হবে। ঠিক আছে, এটাই এখানে বললাম। এবার দেখো যে কয়েকটা উদাহরণ নিচ্ছি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। যদি আমরা দেখি এক্ষেত্রে আয়োডিন আকার সবচেয়ে বড়, ফ্লোরিন আকার সবচেয়ে ছোট, সেজন্য আয়োডিনের নিউক্লিওফিলিসিটি এখানে সবচেয়ে বেশি আর ফ্লোরিনের নিউক্লিওফিলিসিটি সবচেয়ে কম। ঠিক আছে, ঠিক একইভাবে যদি H2 আর অ্যামোনিয়াতে যাও, এখানে অক্সিজেন আর নাইট্রোজেন দুটো ভিন্ন ডোনার অ্যাটম, অক্সিজেনের তড়িৎঋণাত্মকতা অনেক বেশি দেন নাইট্রোজেন, সেই জন্যে অ্যামোনিয়ার নিউক্লিওফিলিসিটি বেশি হবে দেন জল। আচ্ছা, আরও একটা এক্সাম্পল দেখি, দেখো যে এই যে মলিকুলগুলো নিয়েছি আয়নগুলো, মলিকুলার ফ্র্যাগমেন্টস, এদের চার্জ সবারই এক এবং একই পর্যায়ের এরা ডোনার অ্যাটম, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন একই পর্যায়ে আছে, তাই এদের আকার অলমোস্ট সেম। এক্ষেত্রে কিন্তু আমরা তাদের নিউক্লিওফিলিসিটি ডিটারমাইন করব বাই দ্য ইলেকট্রোনেগেটিভিটি। এখন তড়িৎঋণাত্মকতা দেখো ফ্লোরিনের সবচেয়ে বেশি, তারপর অক্সিজেন, নাইট্রোজেন, কার্বনের তড়িৎঋণাত্মকতা সবচেয়ে কম। সেই জন্যে মনে রাখতে হবে কার্বনের এখানে নিউক্লিওফিলিসিটি সবচেয়ে বেশি হবে, ফ্লোরিনের নিউক্লিওফিলিসিটি এখানে সবচেয়ে কম হবে। ঠিক আছে, এবার দেখো এই রকম ব্যাপারটা আরও কয়েকটা উদাহরণ দেখাই, যে আরও মাইনাস আর OH মাইনাস। এখানে OH মাইনাসেও অক্সিজেন ডোনার, এখানেও ও ডোনার, কিন্তু আর এর কী আছে, প্লাস আই এফেক্ট আছে, অর্থাৎ এরা এদিকে ইলেকট্রন ঠেলছে, তার জন্য অক্সিজেনের উপর ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, তাই নিউক্লিওফিলিসিটি এখানে বেশি হয়ে যাবে। যদি OH যাও, অক্সিজেন অপেক্ষা সালফারের আকার বড়, তড়িৎঋণাত্মকতা কম, অর্থাৎ পোলারাইজিবিলিটি বেশি, তাই এটা ভালো নিউক্লিওফাইল। ঠিক আছে, এবার এক্ষেত্রেও দেখো RS আর SH, তখন কি হচ্ছে, আর এর প্লাস আইফেক্ট এখানে আছে, তাই দুটো S মাইনাস হওয়া সত্ত্বেও এখানে S এর মাত্রা একটু মাত্র বেড়ে যাচ্ছে, তাই নিউক্লিওফিলিসিটি বেশি হবে। এবার পরের একটা পয়েন্ট বলি, সলভেন্ট এফেক্ট। সলভেন্টটা খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ। সলভেন্টটা কি না, আমরা জানি 3 রকম সলভেন্ট হয়, একটা পোলার, প্রোটিক, পোলার অ্যাপ্রোটিক আর নন পোলার। প্রোটিক সলভেন্ট কি করে না, ক্যাটায়ন অ্যানায়ন সবাইকে সলভেটস করে, অর্থাৎ দ্রাবকায়িত করে। তো আমার নিউক্লিওফাইলরা যদি দ্রাবকায়িত হয়ে যায়, অর্থাৎ সলভেটেড হয়ে পড়ে, তাহলে কি অ্যাটাক করতে পারবে কোনো কার্বনের সঙ্গে? পারবে না। সেই জন্য প্রোটিক মিডিয়ামে কিন্তু আমার রেট কম হয়, চার্জ ডেন্সিটি যত বেশি হবে। দেখো আমি ফ্লোরিন নিয়েছি, ফ্লোরিনের ক্ষেত্রে অর্ডারটা এখানে হচ্ছে সবচেয়ে কম, আয়োডিন বেশি। ফ্লোরিনের আকার সবচেয়ে ছোট, চার্জ ডেন্সিটি বেশি, তাই সবচেয়ে বেশি সলভেটেড হয় ইন প্রোটিক মিডিয়াম সাচ অ্যাজ ওয়াটার বা জল। কিন্তু নন পোলার মিডিয়ামে যদি যাই বা নন অ্যাকাস মিডিয়াম, যেটা বলতে পারি ফ্লোরিনের চার্জ ডেন্সিটি বেশি হওয়ার জন্য দান করার প্রবণতা বেশি হবে, এবং এখানে তার অর্ডারটা উল্টো হয়ে যাচ্ছে। এই দুটো অর্ডার এখানে উল্টো হয়। এই দুটো অর্ডার উল্টো হয় মনে রাখতে হবে একমাত্র যদি ডোনার অ্যাটমগুলো থাকে অ্যালং এ সিরিজ ইন এ পিরিয়ডিক টেবিল, অর্থাৎ পর্যায় সারণী একটা শ্রেণী বরাবর যদি ডোনার অ্যাটমগুলো থাকে, তাদের ক্ষেত্রে এখন সলভেন্ট চেঞ্জ করলে অর্ডারটা চেঞ্জ হয়ে যায়, পিরিয়ডি বরাবর কিন্তু কিছু হয় না। ঠিক আছে, আরেকটা বলি যে যদি আমি অ্যাপ্রোটিক সলভেন্ট নিতাম, অ্যাপ্রোটিক সলভেন্ট কিন্তু সলভেটস করতো একমাত্র ক্যাটায়ন। ধরো আমি এই ফ্লোরিন ব্রোমিনগুলোকে জায়গায় আমি ধরো KF, KCl, KBr, KI নিয়েছি, তাহলে এই পটাশিয়াম আয়ন কী হতো না, অ্যাপ্রোটিক সলভেন্টগুলো তারা বন্দি করে রাখতো, কিন্তু অ্যানায়নগুলো ফ্রি থাকতো, তাহলে তার নিউক্লিওফিলিসিটি বেড়ে যায়। বা ধরো আমি যদি এমন কোনো সলভেন্ট নেই, যেমন ধরো 18 ক্রাউন 6 ইথার, স্পেশাল ক্রাউন ইথার, এরা কি করে ক্যাটায়নকে স্পেশালি বন্দি করে ফেলে, তার জন্যে অ্যানায়ন অর্থাৎ নিউক্লিওফাইলের নিউক্লিওসিটি অনেক বেড়ে যায়। আচ্ছা, আবারও বলি, এটা লক্ষ্য করে দেখো যে প্রোটিক মিডিয়াম অর্থাৎ অ্যাকোয়াস মিডিয়ামে যার চার্জ ডেন্সিটি যত বেশি হবে, জলের বিপরীত আয়নগুলো তত বেশি তাকে সলভেট করে রাখবে বা এইভাবে বন্দি করে রাখবে। আর এইভাবে সলভেট হয়ে পড়লে এফেক্টিভ ভলিউম অর্থাৎ কার্যকরী আকারটা এত বেড়ে যায় যে তার মোবিলিটি অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার প্রবণতা কমে যায়, এবং মোবিলিটি কমে যাওয়ার জন্য এদের নিউক্লিওফিলিসিটি কমে যায়। সেই জন্য ফ্লোরিন অ্যাকোয়াস মিডিয়াম সবচেয়ে খারাপ নিউক্লিওফাইল, কিন্তু নন অ্যাকোয়াস মাধ্যমে আবার ফ্লোরিনের নিউক্লিওফিলিসিটি গ্রেটার দেন হচ্ছে আদার্স হ্যালোজেন। ঠিক আছে, তাহলে মনে রাখবে পোলার প্রোটিক মিডিয়ামে হচ্ছে নিউক্লিওসিটি সবচেয়ে কম হবে, অ্যাপ্রোটিক মিডিয়ামে সবচেয়ে বেশি হবে, আর নন পোলারে মধ্যবর্তী থাকবে কোনো একটা নির্দিষ্ট যদি নিউক্লিওফাইল হয়। আচ্ছা, পরের পয়েন্টে আসছি আলফা এফেক্ট। এই আলফা এফেক্টটা কি বলি, আলফা এফেক্ট মানে হচ্ছে যে
কোনো একটা ডোনার অ্যাটম তার পাশের কার্বন, যেমন ধরো HOO মাইনাস, পারঅক্সাইড আয়ন থেকে একটা H+ বেরিয়ে যাওয়ার পর অক্সিজেন, এটা ডোনার অ্যাটম, এর পাশের অ্যাটম অর্থাৎ আলফা অ্যাটমেতেও যদি লোন পেয়ার ক্যারি করে, তখন এই লোন পেয়ারের জন্য এর ইলেকট্রন দানের প্রবণতা বেড়ে যায়। এটা কি বলছি আমরা? আলফা এফেক্ট। দেখো কি বলছি, ইফ দ্য অ্যাডজাসেন্ট অ্যাটম দ্যাট ইজ আলফা অ্যাটম অফ নিউক্লিওফাইল সেন্টার অর ডোনার অ্যাটম বিয়ার এ লোন পেয়ার অফ ইলেকট্রন। ঠিক আছে, মানে নিউক্লিওফিলিক সেন্টার বা ডোনার অ্যাটম যেটা, তার সাপেক্ষে আলফাতে লোন পেয়ার থাকলে তখন এই নিউক্লিওফিলিসিটি বেড়ে যায়। এটা কি বলছি আমরা? আলফা এফেক্ট। যেমন NH3 NH2 NH2 হাইড্রোজেন, এদের দেখো যে দুজনের মধ্যেই লোন পেয়ার নাইট্রোজেন আছে, এর আগের পয়েন্টগুলো দিয়ে পার্থক্য করতে পারবো না। এক্ষেত্রে পাশের অ্যাটমে যেহেতু লোন পেয়ার আছে, তাই এর নিউক্লিওফিলিসিটি বেশি হবে। ঠিক আছে। আচ্ছা, লাস্ট আরেকটা পয়েন্ট বলছি, স্টেরিক ফ্যাক্টর বা স্টেরিক এফেক্ট। এটা বলি যে যদি আমার নিউক্লিওফাইলটার যে বড় বড় বাল্কি গ্রুপ থাকে, তাহলে কী হয়, এর মোবিলিটি অর্থাৎ গতিশীলতা কমে যায়। কিন্তু যদি ছোট গ্রুপ থাকে, ধরো CH3O মাইনাস, এর মোবিলিটি তুলনামূলক বেশি হবে। তো এরকম মোবিলিটি কমে যাওয়ার জন্য বা স্টেরিক ক্রাউডিং বৃদ্ধি পাওয়ার জন্য নিউক্লিওফিলিসিটি হ্রাস পায়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা।